শুক্রবার ভোর 6টা। তখন মোবাইলের রিংটোনটা বেজে উঠল। চোখ বন্ধ করে কানে ফোনটা লাগালাম। ওপাশে মায়া ভরা একটা কণ্ঠস্বর বলে উঠল, হ্যালো মহিম। হ্যাঁ মা। হ্যাঁ মা, বলো। কিছুক্ষণ নীরবতা। বাবা, আজকে শুক্রবার, আসবি তো বাড়িতে? না মা, যাব না। আবারও নীরবতা। পরের সপ্তাহে আসবি? আচ্ছা দেখি মা। আচ্ছা, ঘুমা বাবা। ফোন রেখে দিলাম। গভীর ঘুমে তলিয়ে গেলাম। মনে হচ্ছিল স্বপ্ন দেখলাম। আবার ধরফরিয়ে উঠে বললাম, আমি মহিম ঠিক আছে, কিন্তু আমার মা কোত্থেকে? মা নেই, 8 বছর হলো। বিছানায় উঠে বসে মোবাইলটা চেক করলাম। দেখলাম কারো সাথে তো কথা বলেছি, কিন্তু একেবারে নতুন নাম্বার। ভাবতে লাগলাম কেউ হয়তো ভুল নাম্বারে ফোন করেছে, হয়তো তার নামও মহিম। আর আমিও মা ডেকে ফেলেছি। মোবাইলটা উপর করে ফেলে আবার ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ অস্বস্তি হলেও আবার ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে ওঠার পর ভুলে গেলাম। উঠে ফ্রেশ হয়ে পাউরুটি খেয়ে নিলাম। আজ কাজের বুয়া আসেনি। কালকে ডিম আলুর তরকারি আছে, ওগুলো খেতে হবে। মোবাইল নিয়ে কিছুক্ষণ ফেসবুকে ঘুরলাম। তারপর গেম নিয়ে বসে গেলাম। কখন 2টো বেজে গেল খেয়াল নেই। গেম খেলছিলাম, তখন আবার ফোন এলো। মনে পড়ল সকালে আসা ফোনটার কথা। আমি ফোনটা রিসিভ করে বললাম, হ্যালো। ওপাশ থেকে আবার মায়া ভরা কণ্ঠটা, হ্যালো মহিম, বাবা খেয়েছিস? আমি থেমে গেলাম। কিছু বলতে গিয়েও যেন পারছিলাম না। অনেক বছর শুনিনি এই টোনে কথা। ওপাশ থেকে আবারও বলছে, হ্যালো মহিম। আমি বললাম, আন্টি, আমি জানি না আপনি কে। আমার নাম মহিম ঠিক আছে, কিন্তু আমি আপনার ছেলে মহিম না। উপাস থেকে আবারও নীরবতা। এখনো রেগে আছিস বাবা? এতদিন ধরে ফোনটা ধরছিলি না। মোবাইল বন্ধ বলছিল, আজ যখন পেলাম এভাবে বলছিস? আচ্ছা, আমি তোকে আর কোনো কিছুতে মানা করব না। তোর যা ইচ্ছে তাই করিস। বাড়ি আয় বাবা, কতদিন দেখি না তোকে। আন্টি, আমি আপনার ছেলে মহিম না। আমার মা মারা গিয়েছে 8 বছর আগে। হয়তো নাম একই হবে, তবে আপনি ভুল নাম্বারে ফোন করেছেন। কিছুক্ষণ চুপ থেকে আবার আমতা আমতা করে বলল, সকালে যে মা ডাকলি। মোবাইলটা কান থেকে সরিয়ে নিজের গালেই একটা থাপ্পড় দিলাম। আবার কানে লাগিয়ে বললাম, আন্টি, তখন ভোর 6টা, আমি ঘুমের মধ্যে ছিলাম, তাই বলে ফেলেছি। আমি কি তোর কণ্ঠ চিনব না মহিম? মা ডাকটা কি পরিবর্তন করা যায় বাবা? বললাম তো, তোর যা ইচ্ছে তাই করিস। একবার বাড়ি আয়। 8 মাস হয়ে গেছে তোকে দেখি না। আন্টি, বোঝার চেষ্টা করুন, আমি আপনার মহিম নয়। ভুল হয়ে গেছে। সকালে ঘুমের ঘোরে মা ডেকে ফেলেছি, আমাকে ক্ষমা করুন। ওদিক থেকে চাপা কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। আমার খারাপ লাগলেও কিছু তো করার নেই। আমি তো ওনার ছেলে নয়। ফোন রেখে দিলাম। মনে হলো শেষ হলো ব্যাপারটা এখানেই। বিকালে শিমুর সাথে ডেটে বের হলাম। ভুলে গেলাম। শিমুকে সকালের ঘটনাটা হেসে হেসে জানিয়ে দিলাম। কি কাকতালীয় ব্যাপার বলো। মহিম নামের কাউকে ফোন দিয়েছে, আর আমিও মা ডেকে ফেললাম। শিমু বলল, হয়তো তোমার হারিয়ে যাওয়া ভাই। এই বলে হাসতে শুরু করলো। এই মেয়েটা হাসলে বাম পাশের একটা গজ দাঁত বের হয়ে আসে, আর আমার বুকটা লাফাতে শুরু করে। তখন ইচ্ছে হয় ওর মাথাটা বুকে চেপে ধরি। শিমুকে হোস্টেলে নামিয়ে দিয়ে বাইক নিয়ে আবার রুমে চলে এলাম। তখন অন্য রুমমেট শিহাবও চলে এসেছে। দুজনে মিলে একটা সিনেমা দেখলাম। রাত 10টায় আবারও ফোন এলো। এইবারও ওই নাম্বার না চিনে রিসিভ করে ফেলেছি। হ্যালো বলতেই ওপাশ থেকে বলে, বাবা খেয়েছিস? এইবার একটু রেগেই বললাম, আপনাকে বলেছি না আমি আপনার ছেলে নয়, তাও কেন ফোন দিচ্ছেন? আর 15 দিন ফোন দেবেন না প্লিজ।
বলেই কেটে দিলাম। নাম্বারটা আর রিসিভ না করার জন্য নাম্বারটা সেভ করলাম। রং নাম্বার মা। পরের দিনও ফোন আসতে থাকে। আমি কখনো ফোন ধরি, কখনো ধরি না, কখনো সুন্দর করে বলি, কখনো চিৎকার করে বলি, আমি আপনার ছেলে নয়, আমাকে ফোন দেবেন না। 4 দিন এইভাবে চলার পর আমি ফোনটা ধরা বন্ধ করে দিলাম। এইভাবে 1 সপ্তাহ আসে, 15 দিন আসে, 1 মাস আসে, আমি কল ধরি না। প্রতিদিন নিয়ম করে সকাল 8টায় কল দেয়, দুপুর 2টোয় কল দেয়, রাত 10টায় কল দেয়। সকালের কলে বিরক্ত হলেও আমার ঘুম ভেঙে যায়, আমি উঠে পড়ি। অফিসে দুপুরে কলটা এলে আমি বুঝতে পারি দুপুরে খাওয়ার সময় হয়েছে। রাতে কল আসলে বুঝতে পারি 10টা বেজে গিয়েছে। অনেক দিন ফোন ধরলাম না, কিন্তু তারপরেও কলটা যেন আমার সাথে কথা বলে। হঠাৎ একদিন ফোন আসে না। সকালে উঠতে আমার লেট হয়ে যায়, অফিসেও লেট। দুপুর 2টো কোন দিক থেকে বেজে গেল খেয়ালই নেই। আমার খেয়ালই হয়নি কল আসেনি। তখন এক কলিগ বলে উঠল, মহিম 3টে বাজে, লাঞ্চ করবি না? আমি তখন রিয়েলাইজ করলাম কলটা আসেনি। আমি মোবাইল হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। কাজের ব্যস্ততায় নিজেকে ডুবিয়ে রাখলেও বারবার মোবাইল হাতে নিচ্ছিলাম। ঠিক করলাম রাতে ফোন করলে তখন একবার কথা বলব, কিন্তু সারা দিন ফোন এলো না। প্রতিদিনের বিরক্ত কল বন্ধ হওয়াতে আমার খুশি হওয়ার কথা ছিল, কিন্তু হলাম না। কি হলো? কল কেন আসলো না? উনি ভালো আছেন তো? ঘুমের ঘোরে মা ডেকে ফেলাতে একজন আপন করে না? বাবা মহিম ডাকে। সবাই মা নিয়ে ভীষণ ইমোশনাল হয়, মাকে নিয়ে কথা বললে ক্ষেপে যায়। মা দিবস এলে ফেসবুকে টাইমলাইন ভাসিয়ে ফেলে। আমার বিরক্ত লাগে না, কিন্তু তেমন কোনো আগ্রহও জাগে না এইসবে। বাসার পাশে একটা কিন্ডারগার্টেনে আমি পড়তাম। আমার স্কুল থেকে নিতে আসতো আমার দাদু। দ্বিতীয় সাময়িক পরীক্ষার সময় প্রথম দিন ছিল, আমি তখনও ক্লাস 4-এ। মা আমাকে নিতে এলো। আমার খুশি হওয়ার কথা ছিল, কিন্তু মায়ের রাগী চেহারা, লাল হয়ে যাওয়া চোখ আর একপাশে লাল হয়ে যাওয়া ফোলা দাগ দেখে আমি ভয়ে চুপসে গেলাম। স্কুলের বাইরে রিক্সা দাঁড়িয়েছিল। মা আমাকে টেনে রিক্সায় বসালো। 2টো বড় ব্যাগ ছিল রিক্সায়। আমাদের বাসার সামনে দিয়েই রিক্সাটা বেরিয়ে গেল। আমি ঘরের গেটের দিকে তাকিয়েছিলাম যতক্ষণ দেখা যায়। মা কোনো শব্দ করেনি। 15 মিনিট দূরত্বে মায়ের বাপের বাড়ি ছিল। মা রিক্সা থেকে নেমে হেঁটে বাসায় ঢুকে গেল। একটু পর ছোট মামা এসে রিক্সা ভাড়া দিয়ে আমাকে আর ব্যাগগুলো নিয়ে গেল। আমি নানির চ্যাপ্টা হয়ে যাওয়া খয়েরি রঙের সোফায় বসে রইলাম। মা ভেতরের রুমে বসে আছে। প্রতিদিন স্কুল থেকে ফিরে মা আমাকে খাবার খাওয়ানোর জন্য ছোটাছুটি করত। স্কুল থেকে ফিরে 2 ঘন্টা হয়ে গেছে। আমি সেই স্কুল ড্রেসেই বসে আছি। খিদে পেয়েছে। আস্তে আস্তে উঠে মায়ের রুমের দিকে গেলাম। ওখানে নানি আর বড় মাসি বসে আছে। মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি দূর থেকে তাকিয়ে আছি। হঠাৎ মামি আমার দিকে চোখ যেতেই বলল, আচ্ছা সামলাও নিজেকে। আমি মহিমকে কিছু খাওয়াই। মামি আমাকে নিয়ে রান্নাঘরে যায়। স্কুলের ড্রেস খুলে ঘরে গেঞ্জি পরিয়ে দেয় একটা ব্যাগ খুলে। তারপর সিমের বীজের তরকারি দিয়ে গরম গরম ভাত খাইয়ে দেয়। আমার কাছে সেদিন তা অমৃত লেগেছিল। বড় মামি আমাকে প্রথম আর শেষবারের মতোই সেদিন খাইয়েছিল। শেষবার আমি যখন মামির কাছে ভাত চেয়েছিলাম, আমার বাম হাতের উপরে খুন্তির পোড়া দাগটা এখনো আমাকে কষ্ট দেয়। সুমো প্রায় আমাকে জিজ্ঞেস করে, এটা কিসের দাগ? আমি বলি মনে নেই। শিমু হেসে বলে, অনেক দুষ্টুমি করতে, তাই মনে নেই কোথায় পুড়েছিল। আমি হাসার চেষ্টা করি, কিন্তু তাতে কি আর 28 বছরের পুরনো জ্বলনি কমে? বাকি ব্যাপারগুলো
ঠিকঠাক মনে নেই। মাঝে একবার বাবা এসেছিল আমাকে নিয়ে যেতে, মা আমাকে যেতে দেয়নি। এরপর আমি বাবাকে দেখিনি। 6 মাস পর মায়ের বিয়ে হয়ে গেল। শুনেছি বাবাও বিয়ে করেছে। আমি শুধু তাকিয়েছিলাম, আর কিছু করার নেই আমার। কেউ না বললেও সব বুঝতে শিখেছি, চাইতে শিখেছি, নিজের কাজ নিজে করতে শিখেছি, কেড়ে নিয়ে খেতে শিখেছি, নিজের অধিকার নিজে বুঝতে শিখেছি। বড় হয়ে মায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম একবার। ওনার ছেলে মেয়েদের সামনে উনি আমাকে জড়িয়ে ধরতে পারেননি। আমি মা বলে ডেকে উঠলে উনি আমাকে তাড়াতাড়ি ঘরে ঢুকিয়ে বলেছিল এখানে না ডাকতে। আমি আর ডাকিনি, খাইও নি, যাইও নি। তবে যখন ওনার ক্যান্সার হয়েছিল আমাকে একবার দেখতে চেয়েছিল। আমি হাসপাতালে গিয়েছিলাম। আমার হাত ধরে বলেছিল তোর সাথে অনেক অন্যায় করেছি, পারলে আমাকে ক্ষমা করে দিস। আমি বলেছিলাম আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করব না, তোমাকে এর শাস্তি ভোগ করতেই হবে, কারণ আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকে ক্ষমা করব না। এটাই হয়তো তোমার শাস্তি। বলেই আমি বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম। উনি হয়তো অবিশ্বাস্য চোখে তাকিয়েছিলেন। এই 2 সপ্তাহ পর মা মারা যায়। ছোট মামা আমাকে ফোন করে বলেছিলেন জানায়ায় যেতে। আমি যাইনি, আমার মন আমাকে ডাকেনি। এমন না যে কোনো ঘৃণা ছিল, কিন্তু আমার কোনো আগ্রহই ছিল না। এবার আমি একবার ওনাকে কল দিলাম, কিন্তু কল ধরেনি। কল না ধরাতে হাঁপ ছেড়ে বাঁচলাম। 10 মিনিট পরে উনি কল ব্যাক করলো। হ্যালো। আমি চুপ করে আছি। উনি আমায় বললেন হ্যালো মহিম। মহিম, কেমন আছো বাবা? ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? ভালো নেই। পরশু গরুর গোয়ালে পড়ে গিয়ে হাঁটুতে খুব ব্যথা পেয়েছি। ইস, ওষুধ খেয়েছেন? না, আমাদের পাড়ার ওষুধের দোকানদার তার বোনের বাড়ি বেড়াতে গেছে, দোকান বন্ধ। আচ্ছা, আর কেউ নেই ওষুধ আনার? আছে, তবে বাজার থেকে আনতে হবে। দেখি কাউকে বলতে পারি কিনা। আমি চুপ করে আছি। অনেকক্ষণ পর বললাম আন্টি, আমি কিন্তু আপনার ছেলে না। আপনি আপনার ছেলেকে ফোন করার ট্রাই করেননি কাউকে দিয়ে? জানি, আমি বুঝতে পেরেছি। আমার ছেলে হলে এতবার ফোন দিলেও কি না ধরে পারত? প্রথমবারের মতো আমার নিজেকে খুব অপরাধী মনে হলো। তারপর আস্তে আস্তে অনেক কথা হলো। ওনাকে ওনার ছেলে কোথায় থাকে, কি করে, সব জিজ্ঞেস করলাম। কিন্তু উনি তেমন কিছু জানে না, শুধু জানে ওনার ছেলে ঢাকায় থাকে। ছেলে বিদেশ যেতে চেয়েছিল, তাই জমি বিক্রি করতে চেয়েছিল। একমাত্র ছেলে, উনি চায়নি ছেলে বিদেশ যাক, তাই জমি বিক্রি করেনি। এরপর ছেলে আর কোনো যোগাযোগ রাখেনি। আমি ওনাকে বললাম আপনার ছেলে বিদেশ চলে গিয়েছে কিনা খবর নিয়েছেন? উনি জানালেন সেই খবরই তো নিচ্ছেন গত 8 মাস ধরে। ওর কাছে ফোন নাম্বার চেয়ে চলেছেন, মোবাইলে যত নাম্বার আছে। আমি ধরেই নিয়েছি ছেলে হয়তো বিদেশে চলে গিয়েছে, এখন মায়ের দায়িত্ব নিচ্ছে না। ওনার সাথে আমার আস্তে আস্তে কথা বাড়ে। আবার উনি নিয়ম করে সকালে ফোন দেয়, আমি উঠে পড়ি এতে। দুপুরে ফোন দেয়, আমি রিসিভ করতেই বলে খেয়েছো? আমি খাইনি বললে বলেন ঠিক টাইমে না খেলে পেটের সমস্যা হবে। অফিস থেকে ফিরে ওনার সাথে কথা বলি প্রায়। ওনার ঘর, ওনার গরুর ঘর, কয়টা গরু, আশেপাশের দোকান, দোকানদারদের নাম সব যেন আমার মুখস্থ হয়ে গেছে। মাঝে মধ্যে বুয়া না এলে ডিম সেদ্ধ দিয়ে ভাত খাই। উনি জিজ্ঞেস করেন কি খেয়েছি। বুয়া আসে নাই বলে নিজে শিখে রান্না করো, অন্যের জন্য নিজের কিছু ফেলে রাখা উচিত না। কেউ যখন বুঝতে পারবে তাকে ছাড়া তুমি অচল, সে সেটার সুযোগ নেবে। যদি নিজেও রান্না করতে পারো তাহলেও সে বুঝবে যে না, সে এলেও তোমার ক্ষতি নেই। তখন সে চাকরি হারাতে পারে, এই ভয়ে প্রতিদিন আসবে। সে বুঝবে
তোমার ওকে নয়, ওর তোমাকে প্রয়োজন। উনি আমাকে রান্না করে শেখান, কয় টুকরো মাছ নেব, কয়টা পেঁয়াজ নেব, কত চামচ মরিচ, হলুদ, তেল, লবণ। লাউড স্পিকারে উনি বলে যান, আর আমি রান্না করি। এর মধ্যে টুকটাক গল্প হতো, দুজনেই হাসতাম। মাঝে মধ্যেই জিজ্ঞেস করতাম, আপনার ছেলে ফেরত এলে আমাকে তো ভুলে যাবেন। উনি হেসে বলতেন, মায়েরা কখনো একটা ছেলে পেলে অন্য ছেলেকে ভুলতে পারে? আমি দীর্ঘশ্বাস ফেলতাম। উনি আমার থেকে আমার ঘরে কে কে আছে জানতে চাইত। মা কোথায়, বাবা কোথায়, ভাই বোন কজন জানতে চাইতেন। আমি বারবার এড়িয়ে গেলেও একদিন ওনাকে বললাম। বলতে বলতে খেয়াল করলাম আমি কাঁদছি, বহু বছর পর কাঁদছি। আমি মায়ের বিয়ের সময় কান্না করিনি, এমনকি মা মারা গেলেও কান্না করিনি। এসব কথা জানানো হয়নি কাউকে। আপনজন বলতে শুধু শিমুই আছে আমার। ওকে এইসব বলার আগ্রহ কোনোদিনও জন্মায়নি। আমি চাই না ও আমাকে অনুগ্রহ করুক, আমার অতিথি নিয়ে ও কোনো রকম দয়া রাখুক মনে। শিমুকে নিয়ে সংসার করার ইচ্ছে আমার। আমি চাই না শিমু আমাকে নিয়ে কখনো কথা শোনাক। উনি চুপ করে আমার কথা শুনলেন। কখন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি জানি না। সকালে উঠে অদ্ভুত এক অনুভূতি হলো, এক সুখের অনুভূতি, যেন পুরনো এক যোগকে কেউ লবণ দিয়ে ছাড়িয়ে নিল। এমন তিক্ত সুখ কেমন করে যেন সরে গেল। এইভাবে কথা বলতে বলতে প্রায় 6 মাস কথা বললাম। সব কথা যেন ওনাকে শেয়ার করা আমার লাগবেই। ওনাকে সব কথাই যেন বলা যায়, কোথাও বাধা নেই। মনে হতো উনি তো আমাকে চিনবে না, জানবে না, জানলেও তো ক্ষতি নেই। এর মধ্যে উনি আমাকে ওনার বাড়িতে যেতে বললেন, ওনার ছেলের খোঁজ নিতে বলেন। প্রথমবারের মতো আমি মানুষের ব্যবহারের একটা স্বার্থপর দিক সম্পর্কে জানলাম। আমি ওনার ছেলের খোঁজ নিতে চাইলাম না। ওনার দেওয়া ছেলের ঠিকানায় কখনো গেলাম না। মনে হচ্ছিল আমি ওনার ছেলে ফেরত এনে দিলে উনি আমাকে আর আদর করবেন না। উনি মাঝে মধ্যেই বলে ওঠেন, প্রথম দিন মা ডেকেছিলি, খুব ভালো লেগেছিল। আর একবার ডাক, আমার যে খুব শুনতে ইচ্ছে করে। কান আর মন যে খুব শান্তি পায়। আমি চুপ হয়ে যাই, আমি পারি না ডাকতে, আসে না। উনি আমার চুপ থাকা বোঝেন, উনিও চুপ হয়ে যান। মাঝে মধ্যে ওনার ছেলের গল্প শোনান, পড়াশোনায় কত ভালো ছিল, কোন কোন পুরস্কার পেয়েছিল, স্বামী মারা যাওয়ার পর কিভাবে একা ছেলেকে মানুষ করেছেন। হাঁস মুরগি পালেন। ওনার ঘরের ডিরেকশন আমার মুখস্থ হয়ে গেছে। বাম পাশে একটা নারিকেল গাছ আছে, সেই গাছের পাশ ঘেঁষে ওনার গরুর ঘর। ঘরের সামনে একটা সবজির বাগান আছে, একটা পেয়ারা গাছও আছে। উনি ঘুমালে পাড়ার ছেলেরা এসে সেই পেয়ারা গাছের সব পেয়ারা নিয়ে যায়। ডান পাশের একটা পুকুর আছে। রাস্তার মোড়ে দুটো মুদি দোকান আছে, একটা ওষুধের দোকান, একটা চায়ের দোকান। সব যেন মুখস্থ হয়ে গেছে। একটা ছোট মেয়ে আসে বিকালে ওনাকে দেখতে আর মোয়া খেতে। আমি ঠিক করলাম একদিন আমি যাব। এর মধ্যে হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়লাম। অফিস থেকে ফেরার পথে ভীষণ বৃষ্টিতে ভিজেছি, মারাত্মক জ্বরে পড়লাম। 2 দিন আমার বাসা থেকে শিমু আমাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিল। কি এক ভয়ানক জ্বর! 5 দিন তো ঘুরেই ছিলাম। আমি অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে লাগলাম। ওনার বর্ণনা অনুযায়ী ঘরটা আমি দেখতে লাগলাম। সেই ঘরে আমি হাঁটছি, ডাকছি, মা ভাত দাও, তোমার সেই আলু কুচি দিয়ে ডিম ভুনা। আমি দেখি আমার মায়ের চেহারাটা, কিন্তু ডাকটা শুনি ওনার মতো, খুব আদরে, বাবা মহিম। আমি জ্বরের ঘোরে ওনাকে অনুভব করতে পারি। আমার মোবাইল কোথায়, আমি কোথায় জানি না, কিন্তু আমার খুব ইচ্ছে হচ্ছিল ওনার সাথে কথা বলি। প্রথমবারের মতো বলি, হ্যাঁ মা বলো।
উনি জিজ্ঞেস করবে, আজ তো শুক্রবার, আসবি না বাবা? আমি বলবো, হ্যাঁ মা, আসবো। আমার জন্য পুকুরের কই মাছ রান্না করো, সাথে পুঁই শাক। অনেকদিন খাই না। নিজে নিজে সাজাতে লাগলাম, এইভাবে বলবো। আমার পরিপূর্ণ হুঁশ হলো 8 দিন পর। তারপরও আমার সাথে মোবাইল ছিল না। শিমু এলো বিকালে আমাকে দেখতে। মেয়েটা আমার জন্য দিন রাত এক করে দিয়েছে। আমি ওর স্পর্শ অনুভব করতে পারতাম। আগে শিমু থাকলেই মনে হতো আমি পরিপূর্ণ, আমার আর কিছুই লাগবে না। কিন্তু আজ আমার মনে হচ্ছে শিমু যেন অর্ধেক। উনি যদি এখানে থাকতেন তাহলে যেন সব পরিপূর্ণ হতো। আমার অভিমান হচ্ছিল উনি কেন এখানে নেই। আমার চিন্তা হচ্ছিল উনি বোধহয় আমাকে অনেকবার ফোন করেছে, প্রতিদিন ফোন করেছে, না পেয়ে হয়তো কষ্ট পেয়েছে। কি কি বলতে হবে মনে মনে সাজিয়ে নিয়েছে। আমি যে ওনাকে স্বপ্নে দেখেছি রোজ, ওনাকে দেখতে যাব, এটাও বলবো ভেবে নিয়েছি। শিমুকে বললাম, আমার মোবাইলে কল এসেছিল কিনা দেখো তো। শিমু বলল, মোবাইল তো বন্ধ করে রেখেছি। কি কি শব্দটা আমি এত জোরে বলেছি, শিমু ভয় পেয়ে গেল। আশেপাশের বেডের মানুষজন ঘুরে তাকালো, যেন শিমু কোনো বড় অপরাধ করেছে। এমনভাবে তাকালাম। শিমু আস্তে করে বলল, তোমার মোবাইলে তো ব্যাটারি ডেথ হয়েছিল, আমি চার্জে দিয়ে আবার অফ করে দিয়েছি। আমি মোবাইলটা তাড়াতাড়ি নিয়ে খুঁজতে লাগলাম ফোন এসেছে কিনা, কিন্তু মোবাইল বন্ধ থাকার কারণে হয়তো কোনো কল আসেনি। আমি চিন্তা করতে লাগলাম, কি ভাববে আমাকে। উনি হয়তো ভাববে ওনার ছেলের মতো আমিও উধাও হয়ে গেছি। আমি তাড়াতাড়ি কল করলাম। নাম্বারটা এখনো রং নাম্বার মা হিসেবেই সেভ করা আছে। আজই এই নামটা চেঞ্জ করে মা লিখে দেব। ফোন করলাম, ফোন ধরল না। 1 বার 2 বার 3 বার কল ধরছে না। খুব চিন্তা হচ্ছিল। সারা দিন রাত ধরে ফোন করে যাচ্ছিলাম। প্রথমে মনে হলো অভিমান করেছে কি, পরে মনে হলো এতক্ষণ কি উনি অভিমান করে থাকতে পারবে। হঠাৎ খুব চিন্তা হতে লাগলো। শিমুকে জানালাম, শিমুও চিন্তা করছে। ওনার গ্রামের নাম ঠিকানা সব তো আমার জানাই আছে। শিমুকে বললাম, আমি এখন যাব। শিমু অনেক কষ্টে চেপে ধরলো আমাকে, বলল, কাল সকালে আমিও তোমার সাথে যাব, তুমি যেখানে যাবে। আমি সারা রাত এক ফোঁটা ঘুমাতে পারলাম না। শেষের দিকে ওষুধের ডোজের কারণে ঘুমিয়ে পড়লাম। আমি স্বপ্ন দেখলাম উনি দরজায় এসে আছে, হাতে একটা থালা, উনি সুপারি কাটছেন। আমি ঢুকলাম। আমাকে দেখে উনি হাসছেন। আমি গিয়ে ঝাঁপিয়ে পড়লাম। উনি আমাকে মমতায় জড়িয়ে ধরে বললেন, মহিম, এসেছিস বাবা এতদিনে? এইবার একবার মা ডাক। আমি ডাকতে যাব, তখনই একটা বড় ঝড় উঠল। সুপারি গাছগুলোর পাতা এলোমেলো হয়ে আসছে। কালো হয়ে গেল আকাশটা, তারপর অন্ধকার। আমি উঠে বসে গেলাম। বুকটা ধড়ফড় করছে। দেখলাম সবাই ঘুমিয়ে আছে। বেডের পাশে রাখা জলের বোতলটা থেকে জল খেলাম। আমার মনে হতে লাগলো ওনাকে আমার কাছে রাখা উচিত। আমি না চাইতেই মা পেয়েছি। আমার ওনাকে হেলায় হারানো উচিত না। কাল গিয়েই ওনাকে নিয়ে আসবো আমার কাছে, যতই মানা করুক। আমাদের অফিস থেকে তো আমার জন্য ঘর বরাদ্দ আছে। কাল শাহিন ভাইকে ফোন দিয়ে বললাম আমার স্টেপ কোয়ার্টার লাগবে। শিমুকেও বিয়ে করে ফেলবো তাড়াতাড়ি। মেয়েটা কয়েক মাস ধরেই বলছে বিয়ে করার কথা। আমার নিজের একটা ঘর হবে, সংসার হবে, অন্য সবার মতো। মা থাকবে, বউ থাকবে, ছোট ছোট বাচ্চারা থাকবে। ওনার পাশে যখন বসবো মিষ্টি পানের গন্ধ আমার নাকে আসবে। কিন্তু এলোমেলো ঝড়টা আমার বুক ভারী করে দিল। কিছুই ভালো লাগছে না। সকালে আমার আবার জ্বরটা এলো, কিন্তু তাও রেডি হয়ে গেলাম। সকাল 7টায় শিমুকে ফোন দিলাম। 10 মিনিটে আসতে না পারলে আমি একাই চলে যাব। শিমু চোখ ডলতে ডলতে কোনো মতে ড্রেস
একটা পরে চুলগুলো উঁচু করে বেঁধে চলে এলো। গাড়িতে বসেই একটা লিপ বাম লাগাল আর একটা কালো টিপ নিল। ওকে একটু বকা দিলাম, জিন্স কেন পরে এসেছে। ও অবাক হয়ে বলল, আমার তো জিন্স ছাড়া অন্য কিছু নেই, তুমি তো জানো। তাও কেন যেন মনে হলো ওকে আমি মায়ের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। গাড়িতে উঠে ওনার নাম্বারে অনেকবার ফোন করেছি, ধরছে না। এরপর মোবাইলটা বন্ধ বলছে। প্রায় 6 ঘন্টা জার্নি করেই আমি ওনার গ্রামে পৌঁছালাম। স্টেশন থেকে রিক্সা নিলাম। রিক্সাওয়ালা বলল, কোথায় যাবেন? যেন খুব চেনা জায়গা। আমি বললাম, মুন্সিবাড়ি যাব। রিক্সাওয়ালা অবাক চোখে তাকিয়ে আবার রিক্সা টানতে শুরু করলো। টানা বৃষ্টিতে গ্রামের অবস্থা দেখলাম বেশ শোচনীয়। শহরের রাস্তাঘাটে একটু জল উঠলেই আমরা কত হাই হুতাশ করি, গ্রামে অনেক ঘরের খারাপ অবস্থা। রিক্সাওয়ালা বলল, কার বাড়ি যাবেন? আমি ঘর থেকে বের হলাম, বললাম, মহিমদের বাড়িতে যাব, ওর মায়ের কাছে। উনি আবার অবাক হলেন, রিক্সায় বসে বললেন, মহিমরা আপনার কিছু হয়? আমি মাথা নাড়লাম, হ্যাঁ। বলতে বলতে একটা ঘরের সামনে এনে রিক্সা দাঁড় করালেন। গ্রামের এলোমেলো রাস্তায় রিক্সা চালিয়ে ক্লান্ত উনি। কোমর থেকে গামছাটা খুলে বলল, এতদিন কোথায় ছিলেন? এত ভালো একটা মানুষ এত কষ্ট পেল। আমি রিক্সা থেকে নেমে বাড়িটার দিকে তাকালাম। টিনের বেড়া দেওয়া, টিনের দরজার দিকে তাকিয়ে যেন সুখের পরশ অনুভব করছিলাম। আমি রিক্সা ভাড়া দিতে বললাম, আর কষ্ট পাবে না, সাথে নিয়ে যাব আমি। রিক্সাওয়ালা ভাঙটি দেওয়ার জন্য তার কোমর থেকে টাকা বের করতে করতে বলল, এখন আর কিসের কষ্ট? আল্লাহর কাছে গেলে কি আর কারো কষ্ট থাকে? আমি যেন বুঝতে পারলাম না। বললাম, কি বলছেন? দরজা ঠেলে ভেতরে ঢুকলেন উনি। বললেন, 8-10 দিন আগে যে তুফান হয়েছিল তাতে বড় গাছ ভেঙে ঘরের উপর পড়েছে। বেচারি কখন মারা গেছে কেউ জানে না। অনেক কষ্ট করে গ্রামের ছেলেপেলেরা বের করেছে। আমার কানে যেন আর কোনো কথাই যাচ্ছে না, মাথা ঘুরে উঠল। শিমু এসে আমাকে ধরল। আমি ঘরটার দিকে অপলক তাকিয়ে রইলাম। গাছটা কেটে ফেলা হয়েছে, তবে ছাদের উপর গাছ পড়াটা এখনো কেউ ঠিক করেনি। ওখানেই পড়ে আছে ঘরটা, ভেঙে চুরে কিচ্ছু নেই ঘরের। কতটা আঘাত পেয়েছেন, কতটা যন্ত্রণা পেয়েছেন, ভাবতেই আমার বুকটা একইভাবে মুচড়ে যাচ্ছে। আমি দাঁড়ানোর শক্তি পাচ্ছি না। কত আশা করে এসেছিলাম, একবার মা ডাকবো। আমি নিঃশ্বাস নিতে পারছি না। রিক্সাওয়ালা বলল, আমরা তো ভেবেছিলাম মহিমের মা অনেকদিন আগেই মরে যাবে, তাও বেচারি অনেক দিন বেঁচে ছিল। শিমু জিজ্ঞেস করলো, কেন? রিক্সাওয়ালা বলল, মহিম তো ছিল একমাত্র ছেলে, তার বাবা ছিল স্কুল মাস্টার, মহিমকে ভালো করে পড়াশোনা করিয়েছে। মহিমের বাবা মারা যাওয়ার পর মহিমের মাই বড় করেছে। ছেলের বন্ধু বান্ধবের তালে পড়ে শখ হলো বিদেশে যাবে, জায়গা জমি বেচবে। ওর মা বেচতে দিল না। মহিম সস্তায় সমুদ্র থেকে পার হয়ে মালয়েশিয়া যাচ্ছিল। এরপর কি যে হলো কেউ জানে না। কেউ কেউ বলে মহিম যাওয়ার পথেই ঝড় বৃষ্টির মধ্যে সমুদ্রে পড়ে মারা গেছে, আবার কেউ কেউ বলে জেলে আছে। তবে আমরা ধরেই নিয়েছি মহিম মারা গেছে, নইলে আজ 1.5 বছর হয়ে গেল। ছেলেটা বেঁচে থাকলে কি মায়ের খবর নিত না? মহিমের মা সবাইকে জিজ্ঞেস করত, কেউ সাহস করে বলতো না, কিন্তু দিন রাত নাকি মোবাইল ফোনে কথা বলতো। তারপর শুনছিলাম মাথা খারাপের মতো হয়ে গেছে। সবাইকে বলতো আমার মহিম বেঁচে আছে, দিন রাত কথা বলতো মোবাইল। কেউ কেউ বলতো মোবাইলেও ওপাশে সত্যি সত্যিই কেউ কথা বলে। আমাদেরও মনে হতো যেই কথা বলতো
তখনই তার মনটা অনেক ভালো থাকতো। বেচারি আরও 6-7 মাস তো বেঁচে ছিল। তার জন্য আচার বানাতো, ডালের বড়া বানাতো, কত কিছু ভেজে রাখতো। বলতো মহিম আসবে আমাকে দেখতে। আমি যেন কোনো কিছুই শুনছিলাম না। সব যেন কেমন এলোমেলো লাগছিল। আমার জন্য এত অপেক্ষা করেছিলেন উনি, আমার আশায় এত দিন ধরে বেঁচেছিলেন উনি। মুহূর্তে আমার মনে হলো আমি সব হারিয়ে ফেলেছি। এই দুনিয়ায় আমার সাথে বারবার কেন এমন হয়? আমার সব কিছু কেন কেড়ে নেয়? আমাকে আবারও নিঃস্ব করে দিলেন উনি। অনেক কষ্টে একটা শব্দ বের করলাম, ওনার কবরটা কোথায়? রিক্সাওয়ালা বলল, যাবেন, চলেন নিয়ে যাই। আমি আর শিমু ওনার পেছন পেছন গেলাম। শিমু দাঁড়িয়ে রইল পাশে, আমি ভিতরে গেলাম। কিছুক্ষণ আগে দেওয়া নতুন কবরটা আমাকে দেখিয়ে বলল, এইটা। বৃষ্টিতে সব দিকে কাদা মাখা। আমি ধূপ করে বসে পড়লাম। গায়ে আবার তীব্র জ্বর এসেছে। পরম মমতায় হাত বুলিয়ে বলে উঠলাম, আমি মহিম, আমি এসেছি তোমার কাছে মা। দেখবে না? আজ তো শুক্রবার মা, আমি এসেছি তো। এই যে আমি মা ডাকছি, মা, ও মা। আমি জানি না আমি ওখান থেকে কিভাবে এসেছি, কিভাবে গাড়িতে উঠেছি, এসে আবার হাসপাতালে ছিলাম 8 দিন। শিমু আর আমি ছোট করে বিয়ে করলাম। আমাদের একটা ঘর হলো, কিন্তু আমার সেই ঘর কখনো আর পরিপূর্ণ লাগে না। এখন আমিও নিয়ম করে রোজ সেই নাম্বারে ফোন দিই। এখন নাম্বারটা বন্ধ বলে, কিন্তু তাও দিই, যদি কখনো ধরে, কিংবা আমি যদি আবার কোনো রং নাম্বারে মাকে পেয়ে যাই।